আপনাদের এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটি হচ্ছে স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া। আমাদের দেশের ইতিহাসে আমরা স্বাধীনতার ঘোষণার এই পর্বটিকে কখনোই পরিষ্কারভাবে ইতিহাসে তুলে ধরতে পারিনি, এবং যে কারণে বাংলাদেশের ইতিহাস বিনির্মাণে এটি একটি বিতর্ক হিসাবে কোনো মহল এখনো রেখে দিয়েছে। কিন্তু নির্মোহ পাঠক যারা, তারা সকলেই কম বেশি আপনারা জানেন, বিশেষ করে যারা একটু বয়স্ক, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, স্বাধীনতা যুদ্ধ দেখেছেন, তাদের সকলেই স্মৃতিতে আজও ভাস্বর হয়ে আছে তখনকার সময়কার ঘটনা পরম্পরা। 70-এর নির্বাচন ছিল স্বায়ত্ত শাসনের দাবিতে, এবং সেই নির্বাচনে পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যেই পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্ত শাসন চেয়েছিল, যেই দাবি আওয়ামী লীগের 6 দফার মধ্যেই প্রতিষ্ঠিত ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যই মরহুম শেখ মুজিবুর রহমান নির্বাচনে মেজরিটি পাওয়ার চেষ্টা করেছিলেন, এবং তিনি মেজরিটি পেয়েছিলেন। হি ওয়াজ প্রাইম মিনিস্টার ওয়েটিং অফ পাকিস্তান। কিন্তু পাকিস্তানের সরকার অধিবেশন ডাকে নাই, মেজরিটি পার্টি আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই, শেখ মুজিব সাহেবের কাছে পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব তার অন্যান্য সহকর্মীদেরকে নিয়ে ঢাকার ইন্টারকন্টিনেন্টালে রাতের পর রাত দিন দরবার করে চলেছেন। 7ই মার্চে উনি যখন বক্তৃতা করেছেন, তারপরেও 25শে মার্চে গ্রেফতার বরণ করার আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তানি শাসক গোষ্ঠীর সঙ্গে একের পর এক দিন দরবার করে চলেছেন কিভাবে পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন। আমি যেটুকু বললাম এটুকু ইতিহাসের অংশ। যদি কেউ এ বিষয়ে চ্যালেঞ্জ করতে চায় তাহলে করতে পারে। চ্যালেঞ্জটা যিনি করবেন তার কাছ থেকে শোনার পরে হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু এটা ইতিহাসে চাক্ষুষ সাক্ষীরাই সবাই রয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তানি হায়না বাহিনীরা যখন ঝাঁপিয়ে পড়ল, তখন স্বায়ত্তশাসনের দাবিতে যারা ভোট দিয়েছিল, তারা পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যে এই হত্যাকারীদের সঙ্গে আর থাকা যাবে না, এই স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নিয়েছিল জনগণ। কিন্তু রাজনৈতিক সংগ্রাম এবং নির্বাচন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ তখনও যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারে নাই। ইতিহাস বলে স্বাধীনতা সংগ্রামের যে 2টি পর্ব, একটি রাজনৈতিক পর্ব আর একটি যুদ্ধের পর্ব। যুদ্ধের এই ঘোষণা কেউ দায়িত্ব নিয়ে আজ পর্যন্ত বলে নাই কোন দল। কিন্তু জনগণের মধ্যে 25শে মার্চের হায়নাদের আক্রমণের পরে যে স্বতঃস্ফূর্ত ভাবে পরিস্থিতির একমাত্র সমাধান এবং মানুষের যে যুদ্ধের প্রত্যাশা তৈরি হলো, তা পূরণ করার জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট বাঙালি সামরিক কর্মকর্তা 32 বছরের মেজর জিয়া বললেন, আই রিভোল্ট। এর জন্য তাকে কেউ নির্দেশ দেয় নাই, তিনি কোনো নির্দেশ পান নাই, এবং পান নাই বলেই কিন্তু তিনি অত্যন্ত কনফিডেন্টলি নিজেকেই রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেছিলেন। কেননা তার কাছে ছিল 2টি, একটি হচ্ছে পরিস্থিতি তাকে নৈতিকভাবে দেশপ্রেমী হিসাবে এই দায়িত্ব পালন করা উচিত বলে তিনি মনে করেছেন, এ ব্যাপারে কোনো কনফিউশন তার ছিল না, এবং যেহেতু তিনি কারো দ্বারা নির্দিষ্ট না, সেই কারণে এই ঘটনার দায়িত্ব তিনি নিজেই নিতে চেয়েছেন। এর মধ্যে যে মৃত্যুর ঝুঁকি আছে তাও তার, এর মধ্যে যদি কোনো ঐতিহাসিক কৃতিত্বের ব্যাপার থেকে থাকে তাও তার। অতএব প্রথমে তিনি যে রাষ্ট্রপতি হিসাবে নিজেকে ঘোষণা করেছেন, তিনি অত্যন্ত সঠিকভাবেই করেছেন, কেননা আর কারো নাম তার পক্ষে বলা সম্ভব ছিল না। আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দরা যখন তার সঙ্গে কথাবার্তা বলে এই দায়িত্ব আওয়ামী লীগ গ্রহণ করেছে বলে তাকে সন্তুষ্ট করতে পেরেছে, তিনি তখনই দ্বিতীয় ঘোষণা দিয়েছেন, রাজনৈতিক সংগ্রামের নেতা ছিলেন যিনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ছিলেন যিনি, গ্রেপ্তার বরণ করেছেন যিনি,
তার দলের তখন সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি বলেছেন সেকেন্ড টাইম অন বিহাফ অফ শেখ মুজিব, এবং সেই ধারাবাহিকতাতেই যুদ্ধ শুরু হয়েছে। ততক্ষণে শেখ মুজিব পাকিস্তানের কারাগারে, আওয়ামী লীগের নেতারা সব কিংকর্তব্য বিমূঢ় এবং পলায়নে ব্যস্ত। জিয়াউর রহমান তখন তার বাহিনী নিয়ে কালুরঘাটে যাচ্ছেন জাতিকে এই ঘোষণা জানানোর জন্য। 25শে মার্চ দিবাগত রাত্রে রাত 2টার সময় যেই বাঙালি মেজর বিদ্রোহ করে বলেছিল আই রিভোল্ট, সেই বাঙালি মেজরই কালুরঘাট বেতার কেন্দ্র গিয়ে বলেছেন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে ডাক দিচ্ছি, আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। যা আমি বলছি এ কোনোটাই কিন্তু আমাদের কারো ব্যক্তিগত কথা না, এ সবই আপনাদের জানা ইতিহাস এবং বয়স্কদের সকলের প্রত্যক্ষ দেখা ইতিহাস। এগুলি আমার আলোচনার বিষয় না। আমার আলোচনার বিষয় হচ্ছে জলজান্ত এই ইতিহাসের সত্যগুলি জানা সত্ত্বেও, দেখা সত্ত্বেও, সাক্ষীরা জীবিত সত্ত্বেও কেন আমাদেরকে বিতর্ক করতে হচ্ছে? ইতিহাস তো কেউ কোনো মানুষ নতুন করে তৈরি করে না, নতুন করে লিপিবদ্ধ করে না, বর্ণনা করে না। ইতিহাস তার নিজের বিবর্তনের ধারায় জন্ম নেয়। বিজ্ঞ লোকেরা শুধুমাত্র সেটাকে প্রমাণ এবং সাক্ষী হিসাবে ধারণ করেন। ইতিহাস তো কেউ তার মন গড়ায়। ইতিহাস তো কোনো উপন্যাস না, ইতিহাস তো কোনো সাহিত্য না, ইতিহাস তো কোনো ছোট গল্প নয়। ইতিহাস যা ইতিহাস তাই, ইতিহাস স্বয়ম্ভু। সে নিজে নিজেই জন্ম নেয়, সে নিজে নিজেই বিকশিত হয়। জ্ঞানী বিজ্ঞানীরা সেই ইতিহাসকে গভীরভাবে দেখেন এবং বোঝেন এবং পর্যবেক্ষণ করেন। এর চাইতে বেশি আমাদের কারো কিছু করার নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশে ক্ষমতাসীন রাজনৈতিক দলের মহল, বিশেষ করে পতিত ফ্যাসিবাদীরা, তারা তাদের মতো করে অতীতের ইতিহাসকে মন গড়া ভাবে বলার চেষ্টা করেছেন। সেই কারণেই আই মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্সের ইতিহাস মানুষের যেভাবে জানা দরকার ছিল তা তারা জানতে দেয় নাই। রাজনৈতিক সংগ্রাম শেখ মুজিবের নেতৃত্ব হয়েছিল একথা সত্য, কিন্তু যুদ্ধের অনিবার্যতা যখন দেখা দিয়েছিল তখন তার নেতৃত্ব নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এটিও সত্য। এবং তিনি শুধু যুদ্ধের দায়িত্ব নেই, যুদ্ধের মধ্যে দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ তৈরি করতে চান, সেই কারণে তিনি ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করেছিলেন। এবং এই পুরো ঘটনাটাই কিন্তু 10ই এপ্রিলে তাজউদ্দিন আহমেদের বক্তৃতায় তিনি এটাকে ধারণ করেছেন। তৎকালীন সময়কার এই বিদ্রোহী মেজরের কর্মকাণ্ডকে নাম ধরে বলেছেন। ইতিহাসের পাঠকরা নিশ্চয়ই তা জানে। আমরা যারা ইতিহাসের সত্যিকার অর্থের পাঠক, আমরা শুধু এখন পাঠ করলেই চলবে না। আমাদের জানা ইতিহাসকে সংরক্ষণের জন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমি ড্যাবকে ধন্যবাদ জানাই, শিরোনাম তৈরি করার মধ্য দিয়ে সঠিক ইতিহাসের সঠিক পাঠকদের সচেতন ভাবে দায়িত্ব পালন করার এই উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন। এরপরের ইতিহাসও আপনারা সবাই জানেন। আমি বহুদিকে ফোকাস করব না, আমি শুধু ফোকাস করব গণতন্ত্র। 70-এর নির্বাচনে যদি গণতান্ত্রিক অধিকার এবং অবাধ নির্বাচনকে নিশ্চিত করা না যেত, তাহলে কিন্তু জনগণের রায় বেরিয়ে পড়তো না স্বায়ত্ত শাসনের পক্ষে। ক্ষমতা যখন হস্তান্তর করতে পাকিস্তান চায় নাই, তখন জনগণের জন্য যুদ্ধ ছাড়া কোনো উপায় ছিল না বলেই জিয়াউর রহমানের ডাকের যুদ্ধ নিয়ে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। 4 এপ্রিল তেলিয়াপাড়াতে বাংলাদেশের প্রথম সামরিক বাহিনী গঠন করা হয়েছিল। তখনও পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্ব কলকাতাতেও জড়ো হতে পারেন নাই। অর্থাৎ একটি দেশের রাজনৈতিক নেতৃত্ব 25শে মার্চ পর্যন্ত তাদের হাতে নেতৃত্ব থাকলেও 25শে মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত মাঝখানের সমস্ত ঘটনাকে নেতৃত্ব দিয়েছেন জিয়াউর রহমানের যুদ্ধের ঘোষণা এবং তার বিদ্রোহের ঘোষণা। অতএব 25শে মার্চ থেকে 10ই এপ্রিলের ইতিহাস আমাদেরকে জানা ইতিহাসকে নতুন ভাবে সংকলিত করতে হবে। সঠিক ইতিহাসকে জাতির সামনে হাজির করতে হবে। 70-এর নির্বাচনে শেখ মুজিবের বিজয়ী হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাকে যদি কেউ উড়িয়ে দিতে চায়, তা যেমন ইতিহাসের অজ্ঞতা বলে প্রমাণিত হবে, তেমনি 25শে মার্চের কালো রাত্রির পর থেকে জিয়াউর রহমানের বিদ্রোহ, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, কালুরঘাটের ঘোষণা, 4 এপ্রিলের সামরিক বাহিনীর ঘোষণা এবং 10ই এপ্রিল
প্রবাসী সরকারের নেতা তাজউদ্দিন আহমেদ এই পুরো কথাগুলিকে গ্রহণ করার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের একটি নতুন ধারা তৈরি হয়েছে। অতএব 25শে মার্চ থেকে 10ই এপ্রিলের ইতিহাসকে আমাদের, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের সকল সৈনিকদের, নেতাদের আরো গভীরভাবে পাঠ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের হাজির করতে হবে। তা যদি আমরা পারি, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার মতো ক্ষমতা কারোই থাকবে না। আর এখনকার যুগ তো আরো অনেক কঠিন। এখনকার যুগ হচ্ছে গণমাধ্যমের যুগ, এখনকার যুগ হচ্ছে ইনফরমেশনের যুগ, এখনকার যুগ হচ্ছে কমিউনিকেশনের যুগ, এখনকার যুগ হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মের যুগ, এখনকার যুগ হচ্ছে সিটিজেন জার্নালিজমের যুগ। অতএব এমন কোন কর্তৃত্ব বা কর্তৃপক্ষ নাই যে তিনি যাহা বলিবেন তাহা ইতিহাস, আর তিনি যাহা বলিবেন না তাহা তথ্য নয়। এই আহাম্মকদেরকে আমি করুণা প্রদর্শন করতে চাই। ড্যাবকে পরিশেষে আবারও ধন্যবাদ জানাই। আপনারা ইতিহাসের এই ধরনের অনালোকিত অংশকে আলোকের পদপীঠে নিয়ে আসার জন্য ভবিষ্যতে অব্যাহত উদ্যোগ রাখবেন। আমাদের দেশের চলমান গণতন্ত্র, পার্লামেন্টের তর্ক বিতর্ক, বহুদলের নির্বাচনে অংশগ্রহণ, অবাধ নির্বাচনের ব্যবস্থা প্রমাণ করে একটি দেশে যদি জনগণের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে অবাধ নির্বাচন এবং বহুদলীয় গণতন্ত্র ছাড়া জনগণ তার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে না। স্বাধীনতার যুদ্ধের চেতনা এবং রক্তের মূল্য নির্ভর করে স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র আমরা কতটা চর্চা করতে পেরেছি, কতটা পারে নাই। দুর্ভাগ্য, স্বাধীন বাংলাদেশের প্রথম শাসক 70-এর নির্বাচনে বিজয়ী দল, তারা 1975-এ এসে সমস্ত রাজনৈতিক অধিকার বাতিল করে একদলীয় শাসন জারি করল। কিন্তু আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম 25শে মার্চ দিক নির্দেশনাবিহীন যেই জাতিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধের নিশানা নির্ধারণ করে দিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিলেন, ঠিক একই মনোজগতের কারণে, একই দেশের প্রেমের কারণে, একই মানবিকতার কারণে 1975-এর 7ই নভেম্বরের পরে ধারাবাহিকভাবে 1979-তে এসে আবার বহুদলীয় পার্লামেন্ট তৈরি করলেন সেই জিয়াউর রহমান। এখানেই প্রমাণ হয় দেশপ্রেমের চেতনার মধ্যেই নিহিত থাকে, শুধু যুদ্ধ নয়, তার মধ্যেই নিহিত থাকে সকল মানুষের মতার অধিকারকে প্রতিষ্ঠা করার গণতান্ত্রিক চেতনা। একজন রাজনৈতিক নেতার যা কারাকার ছিল, সেই রাজনৈতিক নেতারা তা করে নাই। কিন্তু একজন সামরিক কর্মকর্তা, তিনি যেমন যুদ্ধের ঘোষণা দিয়েছেন দেশপ্রেমে, ঠিক তেমনি 1979-তে সকল দলকে সাথে নিয়ে একটি নির্বাচিত পার্লামেন্ট আবার উপহার দিলেন বহুদলীয় গণতন্ত্র। এবং ইতিহাসের খুবই একটা পরিহাস, সেই পার্লামেন্টেই আমরা আবিষ্কার করলাম যেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল বাকশালে, সেই আওয়ামী লীগই নতুন করে আবার পার্লামেন্টে হাজির হলো প্রধান বিরোধী দল হিসাবে। একদিকে ছিল সব দলকে নির্মূল করে একদল করা, আর একদিকে স্বাধীনতা যুদ্ধের ঘোষক সব দলকে, এমনকি পরাজিত পলাতক আওয়ামী লীগকেও পর্যন্ত সেই পার্লামেন্টের মধ্যে এনে তাকে প্রধান বিরোধী দলের জায়গায় তৈরি করতে পেরেছিলেন। আজকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে শহীদ জিয়ার সেই গণতান্ত্রিক রাজনৈতিক ধারা, বেগম খালেদা জিয়ার 91-তে লাগাতার ভাবে সংগ্রাম করে ভোটাধিকার আদায় করে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া, এবং এবারে দেশনায়ক তারেক রহমানের আবার নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার যে ইতিহাস, এই তিনটি কিন্তু একই যোগসূত্রে বাঁধা। কখনোই কোনোখানেই কিন্তু এই তিন জায়গাতেই, তিন রাষ্ট্রনায়কের উত্থানের মধ্যেই কিন্তু বিরোধী দলকে নাকচ করার কোনো কথা বলা হয় নাই। আজকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ তৎপরতা, সরকার তৎপরতার মধ্যে তা কিন্তু বারবার প্রমাণিত হয়। অতএব অতীতের ভুল সংশোধন করার জন্য, অতীতের যে কোনো ধরনের বিভ্রান্তিকর আইন লঙ্ঘনকারীদেরকে আমরা অবশ্যই সাজার আওতায় আনবো। কোন অপরাধকে আমরা তামাদি হতে দেব না। আমরা প্রতিটি ঘটনাকে আইনের আওতায় আনবো, কিন্তু আইনের বাইরে এবং ইতিহাসকে বিকৃত করার কোনো কাজের দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা মনে করি না এই দেশ আমাদের শুধু একা, আমরা মনে করি এই দেশ সকলের। এবং সেই কারণে আমাদেরকে খুব দুর্ভাগ্যের সঙ্গে তাকিয়ে তাকিয়ে দেখতে হয়, আমরা যখন এই সকলে মিলে দেশ গড়ার কথা বলি এবং একই সঙ্গে আইনের শাসনের কথা বলি,
তখন বেগম খালেদা জিয়ার পার্লামেন্টের আমলে দেখলাম আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে যারা স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত করেছিলেন, আজ তারাই আমাদের কাছে যোগাযোগ করছেন। এই কারণে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা আপনারা ছাড়া আর কেউ রক্ষা করতে পারবে না। খুবই পরিহাস। আবার সেদিন যাদেরকে দেখেছিলাম স্বাধীনতা যুদ্ধের বিভ্রান্তিকর ভুল পদক্ষেপের কারণে রাজনীতি থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন, রাষ্ট্রের নাগরিক হিসাবে মৌলিক অধিকারের নিশ্চয়তা দিয়ে সেদিন যাদেরকে আমরা সাংবিধানিক রাজনীতির মধ্যে জায়গা করে দিয়েছিলাম, আজ তারা আবার আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা করেন আমরা নাকি ভুল করছি। পরিষ্কারভাবে বলে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতির মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, বিদ্রোহ, 7ই নভেম্বরে তার বিপ্লব সংহতি দিবসের ডাক, ৭৯-তে তার বহুদলীয় পার্লামেন্ট নির্বাচন, ৯১-তে বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবনকে অতিক্রান্ত করে দেশনায়ক তারেক রহমানের গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আবার প্রধানমন্ত্রী হওয়া, এই সব কিছুর মধ্যে নিহিত আছে এই দেশের মালিক সকলের এবং সকল মালিকের এবং সকল দলের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিশ্চিত করার একমাত্র দক্ষতা এবং যোগ্যতা রাখে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং সে কারণেই শহীদ জিয়ার যুদ্ধের দেশপ্রেম আর দেশে সকল দলকে সাথে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে চেতনা, এই দুই একই মুদ্রার এপিটারোপিট এবং একে অপরের অনিবার্য অংশীদার। ধন্যবাদ জানাই ড্যাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদের সামনে কথা বলার। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।